বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে আবার একটি নতুন ভূতের গল্প নিয়ে। তো চলো আজকের গল্পটি শুরু করা যাক। সকাল সকাল নিতাইয়ের ফোনে কল আসে। কলে দেখে ওর বাবা ফোন করেছে, নিতাইয়ের বাবা ফোন করেছে। বলছে, কী রে বাবা, কেমন আছিস? তুই ভালো আছিস তো? তো বললো, হ্যাঁ বাবা তুই ভালো আছিস। তোমার কী খবর বলো? মা কেমন আছে? বললো, মা ঠিক আছে, আমারও শরীর ঠিক আছে। ওই পায়ে ব্যথা যেমন একটু হয় মাঝে মাঝে, ওটা হয়, ওটা বয়সকালে হবে। তো তখন নিতাই বললো, বাবা নিজের খেয়াল রাখো ভালো করে, আর মাকেও দেখবে। তো বললো যে হ্যাঁ ঠিক আছে, তো তুই এক কাজ কর, তুই মামা বাড়ি চলে আয়, আমরা সবাই মামা বাড়িতেই যাচ্ছি। তো বললো, হঠাৎ কেন মামা বাড়িতে বলছো? বলছে, আরে বোকা, তুই ভুলে গেলি এই ডিসেম্বর মাসেই প্রতি বছর গাজন হতো, তখন তুই মামা বাড়ি যেতিস, ভুলে গেলি তাড়াতাড়ি? ও তখন মনে পড়লো ও যে হ্যাঁ 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 ঠিক ঠিক ঠিক, ও মানে ছোটোবেলাতেই ওর মা বাড়িতে গায়ন দেখতে যেত। ও ও শুধু ও একা যেত না, আরও বাকি মাসির ছেলে যারা ছিল তারাও যেত। তো ছোটোবেলায় ও প্রায়ই যেত, কিন্তু পরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কাজের চাপের জন্য ও মাঝে মাঝে যাওয়া বন্ধ করে দিয়েছিল, মাঝে অনেক বছরই যাওয়া হয়নি। তো একদিন হঠাৎ করেই ও যাবো যাবো বলছিল, কিন্তু ওর বাবা ওকে মনে করিয়ে দেয়, তাহলে বল, তাহলে শীততলা তুই চলে আয় বল। তো ওর মা বাড়ি ওখান থেকে মোটামুটি 3-4 ঘন্টার রাস্তার বলতে গেলে, শহর থেকে। তো শহরে একটি ব্যাংকে চাকরি করতো। ও বিয়ে করেনি। ও বললো যে আমি তাড়াতাড়ি বিয়ে করবো না, মানে ওর বয়স হচ্ছে 27 থেকে 28। ও বললো যে না, বিয়ে যখন আমার দরকার হবে আমি করবো, যখন আমার মন যাবে, আমি এখন সিঙ্গেল থাকতে চাই। তো বললো ঠিক আছে, কিন্তু ওর মা বাবার মন তো, ওর মা বাবা কিন্তু সম্বন্ধ দেখেই যায়, কিন্তু ও ইগনোর করে দেয়। ও বললো যখন দরকার, মানে যখন আমার ইচ্ছা যাবে তখনই বিয়ে করব, এখন শ্বশুর চাপ দেয় না। তো ওর মা বাবাও কিন্তু ওকে আর চাপ দেয় না। মেলাটি বসে ডিসেম্বরের 30 তারিখে মেলাটি বসে ওদের গ্রামে। আর নিতাইয়ের মামাবাড়ি হচ্ছে বাঁশবেড়িয়া নামক একটি গ্রামে। গ্রামটি বড় আর খুব সুন্দর। সেখানে একটি বিশাল বড় মাঠ আছে, ওই মাঠে প্রতি বছরই ওখানে মেলা বসে। মেলাতে বিভিন্ন রকম হয়, মেলাতে খেলা দেখানো হয়, যাত্রা হয়, নাটক হয়, মানে বিভিন্ন রকম সব কিছুই হয় বলতে গেলে ওখানে। তো ছোটোবেলাতে ও যেত, বাকি আদার্স মাসির ছেলেরাও যেত, মানে আদার্স কাজিন যারা আর কি, তারাও কিন্তু যেত। তো প্রথমে ভাবলো যে ট্রেনে করে চলে যাব, শহর থেকে মোটামুটি ট্রেনে 2-3 ঘন্টা সময় লাগে। কিন্তু ও বললো যে না, দরকার নেই, ট্রেনে করে যাব না, আমি বাইকেই চলে যাব। তো পরে ও যাবার তো ওর 28 তারিখে ওর মা বাবা চলে যায়, মা ওর বাপের বাড়ি চলে যায়। তো বলে তুই তাড়াতাড়ি আয় তাহলে। বলে ঠিক আছে আমি যাচ্ছি। ও ঠিক করলো যে বাইকেই যাব, বাইকে মানে পিঠে ব্যাগে কতগুলি লাগিয়ে নিয়ে নেবো, জামা কাপড় বেশি তো নয়। তো একটি বড় ব্যাগ পিঠে কাঁধে নিয়ে ও বাইকে চেপে রওনা দিল। মাঝে 2-1 জায়গায় দাঁড়ালো, চাটা খেলো। ওর পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আর শীতকালের সন্ধ্যা মানে কনকনা ঠান্ডা হেভি। ও কিন্তু মানে সোয়েটার দিয়েছিল, ওর আরও ঠান্ডা লাগছিলো। ও এক কাজ করলো, ও গ্লাভসগুলো বাইরে মানে ব্যাগ থেকে বার করে ও গ্লাভসগুলো হাতে পরে নিল, তাতে ওর হাতে মুভমেন্টটা ভালো হচ্ছিলো, মানে এতটাই শীত ছিল তখন। তো একটা দোকানে এসে ও আগেও চা খেয়েছে, আবারও একটা দোকানে এসে সন্ধ্যার দিকে ও স্টেশনের কাছে এসে চায়ের দোকানে চা খায়। ও চাটা খাওয়ার পর ওর মাথা একটু ছাড়লো, এতটা জার্নি করেছে যেহেতু, মাঝে স্টপ নিয়েছে যদিও বা, তাও এতটা জার্নি করার পর ওর চা না খেলে ওর মাথা ঠিক থাকে না বলতে গেলে। ও খুব চায়ের ভক্ত বলতে গেলে, তো বিশেষ করে শীতকালে। তো আর 1 ঘন্টা পেরোলেই ওর গ্রামে ঢুকে যাচ্ছে, মানে মা বাড়িতে ঢুকে যাবে। মোটামুটি 10 মিনিট বাইক চালানোর পর হঠাৎ দেখে বাইকটা হট করে অফ হয়ে যায়।
কী কারণবশত অফ হয়ে যায় সেটা কিন্তু ও বুঝতে পারলো না। স্টার্ট দিল, অনেক দিল, তেল কিন্তু ছিল, এমনটা নয় যে তেল শেষ হয়ে গেছে, তেল ছিল, কিন্তু বারবার ও স্টার্ট দিচ্ছে, কিকে স্টার্ট দিচ্ছে, চোখ অন করলো, তাতেও কোনো মতো আর কাজ দিচ্ছে না। তো হঠাৎ তো দেখলো রাস্তা ফাঁকা পুরো, কেউ কোথাও নেই, মানে জনশূন্যহীন জায়গা বলতে গেলে, দুপাশারি জঙ্গল, পাশে একটি ছোট পুকুর ছিল। তো আর কেউ কোনো মানুষই ওখানে পেরালো না হলে, শীতকালে সবাই হয়তো ঘরে ঢুকে বসে আছে। তো মহা মুশকিলে পড়লো। ওই যে ফোন করে কাউকে ডাকবে সেটারও উপায় নেই, ফোনও লাগছে না, মানে সময় যদি খারাপ থাকে তখন ফোনও কাজ করে না, ফোনেও দেখছে নেটওয়ার্ক নেই, যে ফোন করে ডেকে নেবে ওদের মাসির, যে অন্য মাসির ছেলেকে আর কি, ওরাও তো গাজনে এসছে, তো ওরা আগেই চলে এসছে, কিন্তু নিতাই একটু লেট করে গেছে, তো ফোনও লাগছে না, মহাবিপদে পড়লো। কিছুক্ষণ পর একটি বয়স্ক লোক পেরাচ্ছিল, বয়স্ক বলতে 60 থেকে 65 বছর বয়স হবে, কিন্তু দেখে কিন্তু তাকে মনে হয় না, তার মুখটাই বুড়ো, কিন্তু তার শরীর স্বাস্থ্য দেখে একদম মানে একসময় মনে হয় যে ভালোই বেশ চেহারা ছিল তার, দেখে বোঝা যায়। তো হঠাৎ বললো যে কাকা এখানে কোনো মেকানিক পাওয়া যাবে কাছাকাছি, আমার গাড়িটা কাকা কোনো রকম স্টার্ট নিচ্ছে না। তো তখন এই ভদ্রলোক বললো যে দেখো বাবা, এত রাতে তো মেকানিক পাওয়া মুশকিল, সব ঘরে ঢুকে গেছে ঠান্ডা শীতকালে, তো তো তুমি বরং আমার সাথে এসো আমার বাড়ির সামনে, তারপর আমি দেখছি কি করা যায়। তো তখন নিতাই দেখলো যে কোনো তো উপায় নেই, তাহলে ওই কাকাবাবুরই ঘর যাই। তো ঘর পাশে একটি ছোট, মানে পাশের একটি ছোটো গ্রামে আর কি, ঘরে গেল, ঘরটি বেশ সুন্দর, ছোট দুতলা, খুব বুঝে বিশাল হিউজ বাড়ি তা নয়, ছোটো দুতলা। ও গিয়ে বসলো, বলে যে বাবা তুমি বসো, আমি মেকানিকের ব্যবস্থা করছি, দেখছি যদি কাউকে পাওয়া যায়। তো অনেকক্ষণ বসে রইলো, আর ফোনের চার্জ আছে ঠিকই, কিন্তু ফোন কোনো মতে ওদের লাগছে না। ও মামাকেও ফোন করতে পারছে না, মা বাড়ি কাউকে ফোন করতে পারে না, ওর নেটওয়ার্কই নেই ওখানে, বহু চেষ্টা করলো, অফ করে রিস্টার্ট করলো, তার সাথেও ফোনে কোনো কাজ দিল না ওর। তো ও একটা জায়গায় বসে রইলো, বললো একটু জল খাবো, কাকাবাবু দিবেন তো, একটু জল খেলো আর কি, জল খেয়ে একটা জায়গায় বসে পড়লো আরাম করে। আর তো কোনো উপায় নেই, এবার 1 ঘন্টা ওই বাইক ট্রেনে নিয়ে যাওয়া, তারপর ফাঁকা রাস্তা শীতকালে, মহা মুশকিল। তো বললো ঠিক আছে। কিছুক্ষণ পর ওই বয়স্ক ভদ্রলোকটি এলো, যে বাবা মেকানিক তো বলতে যে এই এত রাতে তো আর আসতে পারবে না বাবা, তুমি এক কাজ করো, আজকে রাতে তুমি আমার বাড়িতেই থাকো তুমি। তো হঠাৎ করে একজন অচেনা লোকের বাড়িতে রাত কাটানো, তাই কিন্তু একটু মানে অস্বস্তি বোধ করলো, বলছে না আমি দেখছি, আমি হেঁটে হেঁটে আস্তে আস্তে যাচ্ছি। তো তখন বয়স্ক ভদ্রলোকটি বললো যে না তুমি চিন্তা করো না, কোনো অসুবিধা নেই তোমার, তুমি এখানে নিশ্চিন্তে থাকো, তখন কালকে সকালে বরং মেকানিক ডেকে তোমার গাড়িটি ঠিক করে তখন তুমি তোমার মা বাড়ি যেতে পারবে, মানে বাঁশবেড়িয়াতে। তো তখন দেখলো যে আর কোনো উপায় নেই, যখন এই তো ঠান্ডা রাতে বেড়ানোটাও হতো ঠিক না। তো বললো ঠিক আছে কাকাবাবু, আমি রাতেই থাকবো এখানে। তো তখন রাতে খাওয়া দাওয়া হলো একটু, ও বললো কিছু দেবেন না, মুড়ি আর চেনাচুর দিয়ে দেন। তো মুড়ি চেনাচুর অনেকটা খাওয়া হলো ওদের, ভদ্রলোকও খেলেন, তারপর নিতাইও খেলো। তো খাওয়ার কিছুক্ষণ পর ও ঘুমিয়ে পড়লো। তো ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর পাশ থেকে একটা যেন ফিসফিস শব্দ আসছিল। তো এই বাড়িটিতে তো বুড়ো, মানে ওই বয়স্ক লোকটি ছাড়া তো আর তো কেউ দেখতে পায়নি। তো পাশের রুমে হঠাৎ ফিসফিস একটা আওয়াজ আসছিল, মানে কী বেশ মানে মন্ত্র টাইপের কিছু একটা জব করছিল আর কি, ফিসফিস করে। তো হঠাৎ নিতাই উঠে গিয়ে দেখলো, ছোট্ট একটি জানলা ছিল, ওখান থেকে দেখলো, ও দেখলো মন্ত্র পড়ছিল ওই বয়স্ক ভদ্রলোকটি। তো ও একটু ভয় পেলো যে মন্ত্র পড়ছে কি এবার, ও
ও তখন চুপচাপ নিজের জায়গায় এসে শুয়ে দিল। হঠাৎ করে দরজাটি জোরে ধাক্কা দিয়ে খুলে দিল ওই বয়স্ক লোকটি। বললো যে আজ তোকে আমি মারবই। বড় একটা তলোয়ারের মতো ছিল। তো ও তখন নিতাই ভয় ভয় পায় যে কি আমি আপনার কি ক্ষতি করলাম, আপনি আমার সাথে এরকম ব্যবহার করছেন কেন। আর নিতাই ভয় ভয় অনেক কিছু বলতে লাগলো যে কেন কি হয়েছে। তো আজকে তো বলি দেবই আমি, আজ তোকে মারবই আমি বলতে গেলে। তো তলোয়ার যখন চায় তখন নিতাইয়ের ডান হাতে একটু কাটা যায় বলতে হয়। তো নিতাই কোনো রকম করে ঠেলে ঘর থেকে বেরিয়ে যায়। ঘর থেকে বেরিয়ে সোজা একেবারে হাঁটতে হাঁটতে অনেকটা হাঁটার পর একটি গাড়ি দেখতে পায়, টোটো দেখতে পায়। মানে কপাল ভালো ছিল, মানে কপাল ক্রমে একটি টোটো তখন দেখতে পায়। এই টোটোতে বসে কোনো কথা না বলে ডাইরেক্ট ওর ঠিকানাটা বলে দিল মামাবাড়ির। এই মন্দিরের কাছে, দুর্গা মন্দিরের পাশেই আমাকে নামাবে। এবার তোমার যা লাগবে আমি তোমাকে দিয়ে দেবো, তুমি প্লিজ এখান থেকে তাড়াতাড়ি চলো। চলো ঠিক আছে বাবু। দিয়ে যাওয়ার পর মোটামুটি আধ ঘন্টা লাগলো। আধ ঘন্টার পর ও কিন্তু নেমে গেল। করম করে হাতে রক্ত, হাতটাকে ধরেছিল করম করে, হাত থেকে ব্লিডিং হচ্ছিলো বলতে গেলে। তো কোনো হাতটা ধরেছিল। তো ও টোটোওয়ালাটি ভাড়া মিটিয়ে দিয়ে বললো ঠিক আছে। ও মা বাড়িতে সঙ্গে গিয়ে ঠকঠক করতে শুরু করে। ব্যাগ কিন্তু ওই বাড়িতেই পড়ে রয়েছে ঘরটাতে, কিন্তু ও করম করে বেঁচে ও ওখান থেকে ফিরে আসে। কিন্তু ঠকঠক করার পর দেখে যে নিতাইয়ের এই অবস্থা, ওর মা বাবাও দেখে তো ভয় পেয়ে যায়। মামার সঙ্গে সঙ্গে একটা ব্যান্ডেজ নিল, ব্যান্ডেজ জাহাজটা বেঁধে দিল ব্যান্ডেজে করে, যে কোনো করে রক্তটা থামানো যায়। তারপর চিকিৎসা পরের দিন সকালে গিয়ে চিকিৎসা করা হলো। স্টেট ব্যাগও নেওয়া হলো একটা। তো তারপরে ঘটনাটা বললো যে ওর মামা জিজ্ঞাসা করলো যে নিতাই তোর সাথে কী হয়েছিল, মানে কালকে রাতে এইভাবে তুই হাঁপিয়ে এলি, আর তোর এই দাগ মানে যে ক্ষতটা, সেটা কিসের ক্ষত ওটা। তো তখন বললো যে আমি তো ট্রেনে করে আসিনি, আমি প্ল্যান করেছিলাম বাইকে করে আসবো। তো বাইক তো মাঝ রাস্তায় এতে খারাপ হয়ে যায়। জায়গাটার নাম বললো। তো তখন একটু ভয় ঢোক গিল ওর মামা। তো মা বললো তারপর কী হলো। তা বললো যে ওই জায়গায় বাইকটি খারাপ হয়ে যায়, কোনো মতে স্টার্ট নেয় না, কোনো লোকও দেখতে পায় না, কিন্তু একজন বয়স্ক ভদ্রলোককে দেখতে পাই। উনি বললেন যে আমার বাড়িতে আজকে রাস্তায় কাটাও, এত দূরে তো তুমি যেতে পারবে না, তুমি রাস্তায় কাটাও। উনি এমনভাবে বললেন আমি আর না করতে পারলাম না। প্রথমে একটু ভয় পাচ্ছিল, তারপর ওনার ঘরে গিয়ে মুড়ি খেয়ে বিশ্রাম নিয়েছিল। পরে ওনাকে দেখলাম তন্ত্রমন্ত্র করতে। তো হঠাৎ করে উনি এসে আমার ডান হাতের কাছে তলোয়ারটা লেগে যায় একটু, মানে আরও জোরে মারতে চেয়েছিল কিন্তু মারতে পারেনি, একটু জাস্ট ছোঁয়া গেছে তলোয়ারে, ওইটারই ক্ষত এটা। তখন তো ভয় পেল। তো তারপর বললো যে ওই জায়গাটা তো কোনো বাড়ি আমি শুনিনি যে আছে বলে, ওই জঙ্গলের পাশাপাশি তো কোনো বাড়ি তো থাকার কথা নয়। তো তখন ও একটু ভয় ভয় বললো যে কেন মামা তোমার আগে কোনো তুমি পুরো একদম কনফার্ম যে এবারে ওখানে কোনো বাড়ি টাড়ি ছিল না আগে ওই জঙ্গলটার কাছে, জঙ্গলটার নাম বললো। তো বললো যে না বাড়ি টাড়ি তুমি ছিল না। তো আমার মাথায় কিন্তু তখন একটা মানে মনে পড়ছে হঠাৎ করে, তুই যখন ব্যাপারটা বললি, মানে মোটামুটি আজকে 50-60 বছর আগে ওখানে একটি বৃদ্ধ লোক বাস করতো। দুতলা বাড়ি ছিল বলতে গেলে। তো ও কিন্তু শোনা যায় ব্ল্যাক ম্যাজিক করতো, মানে কালো জাদু করতো আর কি। তো কালো জাদু করার জন্যে অনেককেই ও বলি দেয়। তো হঠাৎ এক সময় ওখানকার আশেপাশে এলাকার গ্রামবাসীরা বুঝতে পেরে যায় যে এই বৃদ্ধ লোকটি মানে ভালো মানুষের সেজে ও ব্ল্যাক ম্যাজিক করে, অনেক মানুষকে হত্যা করে তন্ত্র সাধনার জন্য। তো একদিন সবাই ওর বাড়ি থেকে চড়াও হয়, দিয়ে ওকে পুড়িয়ে মারে গ্রামবাসীরা। যখন দেখতে পেলো যে এইরকম একটা ঘটনা ঘটছে, তখন গ্রামবাসীরা পুড়িয়ে মারে। তারপর থেকেই নাকি ওখানে একটা লোকে দেখা যায়, মানে ওরই আত্মাটা আর কি। তো এটা দেখে তো ও প্রচণ্ড মানে ভয় পেয়ে গেল।
তারপরে মেলাটেলা দেখা হলো, তারপর ও শহরে আবার ফিরে এলো। কিন্তু ওই ঘটনাটি ওর আজও মনে আছে। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে।